আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা 2000 যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দেবে সকলকে স্বাগত জানাই। আমি হাসান মাহমুদ, প্রভাষক পদার্থবিজ্ঞান, সরকারি স্বরূপকাঠি কলেজ। আজ আমি তোমাদের সাথে পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব, যেটি শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের দেওয়া হয়েছে সেলফ অ্যাসেসমেন্টের জন্য। তোমরা জানো যে কোভিড-19 যে মহামারী চলছে, এই মহামারীর জন্য তোমাদের স্কুল কলেজ বন্ধ আছে, কিন্তু তোমরা বাসায় বসে ঠিকভাবে পড়াশোনা করছো কিনা এটি যাচাই করার জন্য তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। প্রতিটা সাবজেক্টই তোমাদের অ্যাসাইনমেন্ট করে দেওয়া হবে পর্যায়ক্রমে। প্রথমে বাংলা দেওয়া হয়েছে, পদার্থবিজ্ঞান। আজকে আমাদের টপিক হলো পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের যে প্রথম অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি নিয়ে। তো যেটি না বললেই নয়, সেটি হলো আসলে অ্যাসাইনমেন্ট হলো নিজেরা কি বুঝেছো এবং সেটা কিভাবে লিখবে এবং অ্যাসাইনমেন্টটা কিভাবে সলভ করবে, এটি সম্পূর্ণই তোমাদের ব্যাপার। স্যাররা শুধুমাত্র বলবেন যে স্যাররা মূল্যায়ন করবেন তোমাদের। তো এই ক্ষেত্রে যেটি হচ্ছে যে নেটে দেখা যাচ্ছে যে তোমাদের অ্যাসাইনমেন্টের সলভগুলো পাওয়া যাচ্ছে এবং সেই সলভগুলোর ভিতর কিছু ভুলভ্রান্তিও আছে। মূলত সেজন্যই এই ভিডিওটি করা, না হলে হয়তো ভিডিওটি করতাম না। যদিও ভিডিওটি করা কতটুকু যুক্তিযুক্ত সেটি আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছে যেহেতু কিছু ভুলভ্রান্তি আছে নেটের যে সলিউশনগুলো দিয়েছে এবং সেগুলো দেখে তোমরা হয়তো ভুল কিছু শিখতে পারো, জাস্ট সেজন্যই এই অ্যাসাইনমেন্টের উপর এই লেকচারটি করা। তো প্রথমেই আমি বলতে চাই যে তোমাদের কি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। দেখো, প্রথমে যে চ্যাপ্টারটি থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটি হলো গতিবিদ্যা ও নিউটনিয়ান বলবিদ্যা। তো গতিবিদ্যা তোমাদের আসলে 2022 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি দেওয়া হয়েছে সেখানে গতিবিদ্যা চ্যাপ্টারটি রাখা হয়নি। তারপরে অ্যাসাইনমেন্টটি কেন দিল সেটি আমি জানি না। আরও একটা ব্যাপার হলো যে এই চ্যাপ্টারটি একটি বেসিক চ্যাপ্টার, যেটির জ্ঞান তোমাদের আসলে থাকা আবশ্যক। হয়তো সেজন্য দিতে পারে, অথবা এটাও ভাবতে পারে যে 9-10 তো এই চ্যাপ্টারটি পড়েই এসেছো, সুতরাং এই চ্যাপ্টারটি আর রাখার দরকার নেই, এই জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে হয়তো রাখিনি, কিন্তু এখানে দিয়ে দিয়েছে। যাই হোক, আমরা অ্যাসাইনমেন্টের কথায় আসি। অ্যাসাইনমেন্টে প্রথমে তোমাদের একটি উদ্দীপক দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে তুমি 20 মিটার পার সেকেন্ড বেগে একদম খাড়াভাবে একটি 400 গ্রাম ভরের ক্রিকেট বল উপরের দিকে ছুঁড়ে মারলে। তো প্রথমেই ক নম্বর কোশ্চেনে যেটি জানতে চাওয়া হয়েছে সেটি হলো বলটির বেগ বনাম সময়ে গ্রাফ আঁকো। তো তোমাকে বলটির বেগ বনাম সময়ে গ্রাফ আঁকলে কি পরিমাণ মার্ক, তুমি কিভাবে লিখলে কি পরিমাণ মার্ক পাবে সেটি একটু বলে দেই। এখানে মূল্যায়ন নির্দেশনা যেটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রয়োজনীয় উপাত্ত নির্ভুলভাবে নির্ণয়পূর্বক সঠিকভাবে গ্রাফ অঙ্কন। যদি তোমার এই যে বেগ এবং সময়ে গ্রাফ আঁকার জন্য যে সূত্রগুলো লাগবে বা যে উপাত্তগুলো লাগবে, এগুলো সঠিকভাবে যদি তুমি নির্ণয় করতে পারো এবং গ্রাফটা অঙ্কন করতে পারো, তাহলেই তুমি কেবলমাত্র এখানে 4 মার্ক পেতে পারো। হ্যাঁ, তোমার মূল্যায়নে পারদর্শিতার মাত্রা হিসেবে এটা উল্লেখ করা হয়। তুমি উত্তম, অতি উত্তম, নাকি ভালো, নাকি অগ্রগতি প্রয়োজন, এর উপর নির্ভর করবে। হ্যাঁ, তো আমরা যেটা অতি উত্তম সেটাকে বলি 4 মার্ক বা 4 বলি, এই পারদর্শিতার মাত্রা 4। তো সেই 4 যদি তুমি পেতে চাও, যদি তুমি উত্তম, অতি উত্তম হও, তাহলে তুমি কি করবে, সেটি হলো প্রয়োজনীয় উপাত্ত নির্ভুলভাবে নির্ণয় করবে। সকল উপাত্ত যেগুলো তোমার এই গ্রাফ আঁকার জন্য দরকার সবগুলো তোমাকে সঠিকভাবে নির্ণয় করতে হবে, তারপর গ্রাফটা আঁকতে হবে। আচ্ছা, যদি তুমি এভাবে না করে প্রয়োজনীয় উপাত্ত নির্ভুলভাবে নির্ণয় পূর্বক গ্রাফ আঁকো, প্রয়োজনীয় উপাত্ত তুমি নির্ণয় করলে কিন্তু সেটা সঠিক নয়, একটু এলোমেলো হতে পারে বা ভুল হতে পারে, কিন্তু তোমার গ্রাফ এঁকেছো সঠিকভাবে এবং যে উপাত্ত লাগবে তোমার সেগুলো তুমি নির্ণয় করে ফেলেছো, কিন্তু হয়তো ভুল হয়ে গেছে, এরকম যদি কিছু হয় তাহলেও তোমাকে আমরা উত্তম বলবো, পারদর্শিতার মাত্রায় তুমি 3 পাবে। এরপর প্রয়োজনীয় উপাত্ত নির্ভুলভাবে নির্ণয় না করেই তুমি গ্রাফ এঁকে দিলে, তুমি বললে যে গ্রাফটা এইরকম হবে, কিন্তু উপাত্ত যেগুলো দরকার তোমার সেগুলো সব তুমি নির্ণয় করলে না, একটা দুইটা নির্ণয় করলে বা কিছু স্কিপ করলে, সেক্ষেত্রে আমরা বলবো যে তুমি ভালো, তোমার পারদর্শিতার মাত্রা হলো 2। আর যদি তুমি ধারণা উপস্থাপন করো যে যদি আমরা বেগ ও সময়ে গ্রাফ আঁকি তাহলে সেটি এইভাবে হবে, এরকম কোনো ধারণা উপস্থাপন করো, তাহলে আমরা বলবো যে তোমার অগ্রগতি প্রয়োজন, তোমার পারদর্শিতার মাত্রা হলো 1। হ্যাঁ, তোমার আরো অগ্রগতি দরকার আছে।
তো আমরা দেখি যে পারদর্শিতার মাত্রা যদি আমি 3 করতে চাই এখানে, তাহলে আমাকে কি কি গ্রাফ আঁকতে মানে কি করতে হবে। তো আমি বলে নেই যে এখানে প্রথমেই যেটি আছে সেটি হলো এখানে দেওয়া আছে কি দেওয়া আছে যে বলটি আদিবেগ, এটা সুন্দরভাবে লিখবে। যেহেতু আমরা আবারও বলি যে যেহেতু এটি অ্যাসাইনমেন্ট, অতএব তোমরা চাইবে সব সময় যতটা পরিষ্কারভাবে হাতের লেখা, মনে রাখবে যে হাতের লেখা অবশ্যই পরিষ্কার হতে হবে। এরপর অফসেট পেপারে দেখতে পারলে সবচেয়ে ভালো। এরপরে যদি তুমি লাইনগুলো খুব সুন্দর হয় এবং সবগুলো সাজিয়ে গুছিয়ে লেখো এবং খুব মানে একেবারে নিট অ্যান্ড ক্লিন ভাবে সকল ধারণা স্পষ্ট করে লেখো। যেমন আমি এখানে লিখলাম যে দেয়া আছে ভি নট ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড। তুমি এখানে আরো সুন্দরভাবে লিখবে যে বলটির বা ক্রিকেট বলটির আদিবেগ, ক্রিকেট বলটির আদিবেগ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এখানে কি করি, আমরা এখানে বলে দেই যে যেহেতু এটার উপর অন্য কোনো বল ক্রিয়া করেনি, অতএব এখানে শুধু মাইনাস জি ক্রিয়া করেছে। তোমরা যখন অ্যাসাইনমেন্ট লিখবে তখন আরো সুন্দরভাবে লিখতে পারো যে প্রচলিত ধারণা মানে কনভিনিয়েন্স যেটাকে বলে, কনভিনিয়েন্স অনুযায়ী যে বাতাসে বাধার কথা যদি উল্লেখ না থাকে তাহলে আমরা বাতাসের বাধা উপেক্ষা করি। তো উপেক্ষা করলে এখানে শুধুমাত্র একটি বলই কাজ করবে, সেটি হলো অভিকর্ষ বল, যার জন্য মাত্র একটি ত্বরণ পাওয়া যাবে, সেটি হলো মাইনাস জি, যেটি নিচের দিকে ক্রিয়া করবে। তো সেই কারণে আমরা এখানে যে বলের যে গতির সমীকরণ হবে, যদি আমরা ধরে নেই যে টি সময়ে বলটি ভি বেগ প্রাপ্ত হয়, তাহলে আমরা গতিবেগ এইভাবে স্পষ্ট করে তোমরা বলতে পারো অ্যাসাইনমেন্টে যে তাহলে ভি শেষ বেগ ইকুয়াল হবে ভি নট মাইনাস জিটি। ভি ইকুয়াল কি হবে ভি নট মাইনাস জিটি। বা এখানে আমরা বলতে পারি যে ভি নটের মান হলো কত 20, তাহলে 20 মাইনাস জিটি, এটা ভি এর মান। বা আমরা এটাও বলতে পারি যে ভি ইকুয়াল মাইনাস জি টি প্লাস 20। আচ্ছা, এখানে আমরা জি এর মান বসিয়ে দিতে পারি 9.8, অথবা তুমি নাও বসাতে পারো। অনেক সময় ভগ্নাংশ এড়ানোর জন্য বা দশমিকের পরে মানগুলো এড়ানোর জন্য আমরা জি এর মান 10ও ধরে থাকি। আচ্ছা, এখানে আমরা যেটি করব যে জি এর স্ট্যান্ডার্ড যেটি মান 9.8 বা 9.81 সেটি বসাবো। আর আমরা ইচ্ছা করলে না বসিয়েও করতে পারি। আমি যেটি করব এখানে যে ভগ্নাংশের মানগুলো এড়ানোর জন্য আমি একটি জি এর কোনো মান এখানে ধরবো না, না বসিয়েই তোমাদের করিয়ে দেব। দেখো এটি একটি গ্রাফের সাথে মিলে, একটি সমীকরণের সাথে মিলে, সেটি হলো y ইকুয়াল মাইনাস এম এক্স প্লাস সি। তোমরা এই গ্রাফের কি সরলরেখা হয় বা কি রেখা হয় সেটি তোমরা খুব ভালো করে জানো যে এই গ্রাফে কি রেখা হয়। তো আমরা যেটি করব যে এইরকম একটি গ্রাফ এখানে হবে সেটি বলে দিলাম। এখন আমরা যেটি করব যে গ্রাফ আঁকার জন্য ভি এর বিভিন্ন মান নেব টি এর সাপেক্ষে। তো সেটি আমরা দুই ভাবে করতে পারি। এক বলতে পারি যখন টি ইকুয়াল এত তখন ভি ইকুয়াল কত, যখন টি ইকুয়াল এত তখন ভি ইকুয়াল কত। আরেকটা করতে পারি আমরা ছক এঁকে করতে পারি। তো এখানে আমি 4টা মান বের করব, সেই জন্য আমি ছক আঁকবো। আর বিকল্প 4টা মান ভি ইকুয়াল এত টি ইকুয়াল এত এটি লিখতে আমাদের অনেক সময় যাবে। আর সেজন্য আমি যেটি করব যেটি ছক আঁকবো। আমরা বলবো যে ভি এবং টি এর জন্য বিভিন্ন মান নির্ণয় করে পাই। তো দেখো ছকটা আঁকি আমি একটা ছক। তো ছকে এখানে নেব টি, এটা সেকেন্ড এককে, এটি লিখে দিতে হয়, এটা হলো ভি, এটা মিটার পার সেকেন্ড একক, ঠিক আছে। ভি এবং টি এর গ্রাফ আঁকতে হবে, কারণ আমাদের বলছে বেগ বনাম সময়ের গ্রাফ আঁকো, বেগ বনাম সময়ের গ্রাফ আঁকো। তো আমি যে মানগুলো নির্ণয় করতে চাই, যখন টি ইকুয়াল 0 তখন ভি এর মান কত ছিল। টি ইকুয়াল 0 মানে এটা 0, আদিবেগ পাওয়া যাবে, ভি এর মান 20। আচ্ছা, 2 নম্বর যে গ্রাফটা আমি আঁকতে চাই সেটি হলো যখন টি এর মান 10/g, টি এর মান 10/g, তখন আমি 4টা পয়েন্ট নিব। তো এই জন্য আমি 4টা নেব। যখন ভি এর মান টি এর মান 10/g, তাহলে এখানে যদি আমরা মাইনাস জি 10/g বসাই প্লাস 20 বসাই, তাহলে জি জি কাটা যাবে, মাইনাস 10 ইন্টু 20 সমান মাইনাস প্লাস 10, তাহলে এটা হবে 10। এই 10/g কেন রাখলাম শুধুমাত্র বেগের মানগুলো যাতে ভগ্নাংশ সংখ্যা না আসে সেইটা, এটা এড়ানোর জন্য। হ্যাঁ,
পরবর্তীতে আমরা বসাবো কি টি এর মান আর 20, আর আমার যেহেতু জি এর কথা বলাও নাই এখানে যে জি এর মান কত, সেজন্যই আমি এটা এইভাবেই করার চেষ্টা করলাম। আর টি এর মান যদি আমি বসাই 20/g, তাহলে এটা হয়ে যাবে কত 20, এটা হয়ে যাবে 20 - 20 0। তাহলে আমি যদি বসাই 20/g, সেক্ষেত্রে মানটা হবে 0। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে আমরা প্রথমে বসালাম 10/g। এইবার আমরা যেটা করব সেটি হলো 20/g বসাবো। তো যদি আমি এটার মান আর জি আর টি এর মান বসাই 20/g, তাহলে কি আসবে দেখো, এটা হবে 20, এটা হবে 20, 20 20 কাটলে এটা হবে 0, তখন ভি এর মান হবে 0। আমি আসলে ভি এর মান একটা 0 চাচ্ছি এবং ভি এর মান আরেকটা 20 চাচ্ছি। ঠিক আছে, সেই জন্যই আমি এটা বসালাম। এরপরে আমি বসাবো সেটি হলো 30/g। তো সেটি যদি তুমি এখানে বসাও 30, তাহলে এটা 30, তাহলে আসবে কত দেখো -10। তারপরে আমি বসাবো 40/g। যদি আমরা এটাকে 40/g বসাই, তাহলে কি আসবে দেখো -20। তারপরে আমি বসাতে পারি 50, তাহলে কি আসবে -30। কিন্তু আমি সেগুলো কিন্তু আসলে আর বসাবো না। কেন বসাবো না, সেটা হলো সেটা হলো আমরা জানি যে বেগে কোনো একটা বস্তুকে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারা হয়, ঠিক একই বেগে ওই বস্তুটা আবার নিচে পড়ে। তো আমরা ভূমি থেকে যখন একটা বস্তুকে 20 মিটার/সেকেন্ড বেগে ছুঁড়ে উপরে মারলাম একদম খাড়া, তো যখন সে আবার ভূমিতে পড়বে 20 মিটার/সেকেন্ড বেগে পড়বে। তাহলে দেখো এই 40/g সময় পরে সে 20 মিটার/সেকেন্ড গেইন করেছে, কিন্তু এটা মাইনাস হয়েছে। কেন মাইনাস হয়েছে বলতো? যখন আমরা উপরের দিকে ছুঁড়ে মারলাম, এই উপরের দিকের বেগটাকে আমরা পজিটিভ ধরেছি, যে কারণে নিচের দিকের বেগটা নেগেটিভ। এরকম যখন আমরা উপরের দিকে ছুঁড়ে মারলাম, তখন এই দিকের বেগটা আমরা পজিটিভ ধরেছি, যে কারণে যখন সে আবার ব্যাক করেছে তখন এই দিকের বেগটা হবে নেগেটিভ, ঋণাত্মক বেগ হবে, যে কারণে -20 বেগ নিয়ে আবার সে ভূমিতে আঘাত করবে। এই -20 বেগ নিয়ে ভূমিতে আঘাত করার পর তার আরো অনেক কিছু হবে, যেমন ভূমিতে তার সংঘর্ষ যেটি হবে সেটি স্থিতিস্থাপক না, সে কিছু শক্তি হারাবে, ফলে সে আবার আগের মতো করে উঠবে না। এই জন্য আমরা শুধুমাত্র উপরে গিয়ে নিচ পর্যন্ত পড়লো, ভূমিতে আঘাত করার ঠিক ওই মুহূর্ত পর্যন্ত আমরা তার একটা গ্রাফ অঙ্কন করতে চাই। ঠিক আছে, এরপরে আর কোনো গ্রাফ আমরা অঙ্কন করতে চাই না। এই জন্য আমি জি এর মান 40/g পর্যন্ত নিয়েছি। তোমরা আশা করি যে তোমরা বুঝতে পারলে যে জি এর মান কেন এই পর্যন্ত আমরা বিবেচনা করেছি। আচ্ছা, সেক্ষেত্রে আমার গ্রাফটা হবে কি, যদি আমরা গ্রাফটা দেখি, তাহলে আমি এরকম একটা গ্রাফ আঁকবো, এরকম গ্রাফ আঁকবো। এই গ্রাফে এই যে পয়েন্টটা, এটা নিলাম 10/g, এটা নিলাম 20/g, এটা নিলাম 30/g, আর এটা নিলাম 40/g। কেমন? এখানে নিলাম 10, এটা নিলাম 20, এটা ভি, এই দিকটা হলো ভি মিটার/সেকেন্ড, আর এই দিকটা হলো আমার টি ইন সেকেন্ড। আচ্ছা, তাহলে এটি হবে -10, এটি হবে -20। তো সেক্ষেত্রে এই আমরা 0 যখন ছিল, টি এর মান 0, দেখো টি এর মান যখন 0, তখন আমরা বিন্দুটা পেব এখানে। এরপর টি এর মান যখন 10/g, তখন হবে 10, তাহলে এখানে। বিন্দুটা যখন 20/g, তখন এখানে। বিন্দুটা যখন 30/g, তখন এইখানে। বিন্দুটা যখন 40/g, তখন -20 এখানে, তাই তো? তাহলে আমরা কি করব, এই যে বিন্দু হাতের আঁকা বাঁকার জন্য একটু বাঁকা হলো, যাই হোক, এইভাবে হবে আর কি। এইভাবে সোজা একটা গ্রাফ পাবে, এবং আমরা এখান থেকে এইটুকু বলে দেব যে এত সময় পর্যন্ত বিবেচনা করা হয়েছে, এই সময়টি পর্যন্ত বিবেচনা করা হয়েছে, এরপর আর বিবেচনা করা হয়নি। এখন আমি বলি যে নেটে যে ভুলটা আমি দেখতে পাচ্ছি, অনেকেই সেটি তৈরি করতেছে, সেটি কিরকম হচ্ছে, সেটি হচ্ছে এরকম একটি গ্রাফ তারা আঁকছে।
আসলে এটিও ঠিক আছে, এটা বেগ না, এটা যে ভি, এই ভিটার নাম হলো দ্রুতি। হ্যাঁ, বেগের মান আর এদিকে সময়। কেমন? এই যে বেগটা আমরা বলতেছি আসলে এটি বেগের গ্রাফ না, এটি হলো দ্রুতির গ্রাফ। মানে তুমি যখন একটা বলকে এরকম উপরের দিকে ছুড়বে, দেখবে আস্তে আস্তে তার বেগ কমতে কমতে সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য হবে, আবার আস্তে আস্তে তার বেগের মান বাড়তে থাকবে। কিন্তু দিকটা তো ভিন্ন দিকে, দিকটা বিপরীত দিকে, এটি আমাদের খেয়াল রাখতে হবে। বেগের মান বাড়বে, বেগের মান বাড়তেছে মানে দ্রুতি বাড়তেছে। বেগের মানকে আমরা স্কেলার রাশি দ্রুতি বলি। তো বেগের মান বাড়তেছে মানে হলো আসলে দ্রুতি বাড়তেছে। ঠিক আছে, তাহলে এই যে বেগটা আমরা বলতেছি এটা আসলে বেগ না, এটি হলো দ্রুতি। এটি তোমরা খেয়াল রাখবে। যে কারণে আমরা যদি ওইভাবে গ্রাফ আঁকি তাহলে সেই গ্রাফটি আসলে আমাদের হবে না, আমরা মার্ক পাবো না। তাহলে তোমরা যদি এই গ্রাফটি পর্যন্ত এঁকে দাও এবং এই কথাটুকু বলে দাও যে কেন 40/g পর্যন্ত আমরা সময় বিবেচনা করেছি, তাহলেই তুমি অতি উত্তম হিসেবে বিবেচিত হবে। কথাগুলো আমি লিখলাম না, এই জন্য লিখলাম না কারণ এটি তোমার আমি আগেই বলেছি যে অ্যাসাইনমেন্ট আসলে নিজেদের সেলফ অ্যাসেসমেন্ট, তুমি কি শিখেছো সেটি আসলে যাচাই করা। তো এখানে যেহেতু নেটে কিছু ভুলভ্রান্তি পাচ্ছি বলি আসলে আমি এটি বলছি, এই জন্য লেখাটা তোমার নিজের মতো করে লিখতে হবে। ঠিক আছে, তাহলেই স্যার বুঝবে যে আসলে হ্যাঁ তুমি বুঝতে পেরেছো এবং তুমি সেই মোতাবেক লিখছো। আর যদি সেটি না হয়, তাহলে যদি একই ধরনের লেখা হয় তাহলে তো স্যারের বুঝতে সমস্যা হবে যে আসলে তোমাকে সে কি মানে কিভাবে মূল্যায়ন করবে যে তুমি কতটুকু কি জানো। আচ্ছা, খ নম্বরটা বলি তোমাদের। খ নম্বরটা বলা হয়েছে যে গতিপথে সর্বোচ্চ বিন্দুতে বেগ কত, বলটির বেগ কত। আচ্ছা, গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির বেগ কত, এইখানে যদি তুমি শুধু গাণিতিক সূত্র উপস্থাপন করো শুধুমাত্র, তাহলে আমরা তোমাকে বলবো যে তুমি তোমার অগ্রগতি প্রয়োজন। আর যদি প্রয়োজনীয় তথ্য গাণিতিক সূত্র সহ গ্রহণযোগ্য উত্তর উপস্থাপন করো তাহলে আমরা তোমাকে বলবো যে হ্যাঁ তুমি এখানে মানে পারদর্শিতার মাত্রা শুধু 1 এবং 2 এটি বিবেচনা করা হবে, 1 এবং 2, এর বেশি না। যদি তুমি সেটি করতে পারো তাহলে তোমাকে আমরা বলবো 2। কিন্তু এইখানে একটি সমস্যা আছে। এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে আসলে এই প্রশ্নটা শুধু ব্যাখ্যার জন্য আসতে পারতো যে গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির বেগ কত, এটি ব্যাখ্যা। হ্যাঁ, 2 মার্ক যেটি অনুধাবনে আমরা বলি সেই রকম একটা অনুধাবনের মতো করে আসতে পারতো। কিন্তু আমরা যদি প্রয়োজনীয় তথ্য গাণিতিক সূত্র এখানে প্রয়োগ করতে চাই তাহলে সেটি এখানে পারবো না। কারণ হলো এখানে যে আমরা উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর যে গাণিতিক সূত্রগুলো বের করি সেটা এটা ধরেই করি যে সর্বোচ্চ বিন্দুতে বেগ 0। তো যেটা ধরে করলাম সেটাই যদি আবার সূত্র দিয়ে প্রমাণ করি তাহলে তো আর কিছু হলো না, সেটি তো আসলে প্রমাণযোগ্য না। সেটি ব্যাখ্যা করা যায় যে কেন 0, হ্যাঁ সেটি আমরা ব্যাখ্যা করতে পারতাম। কিন্তু এইখানে আমাদের যখন অ্যাসেসমেন্ট করার জন্য বলা হয়েছে, যে নির্দেশনা শিক্ষকদের দেওয়া হয়েছে যে কিভাবে মূল্যায়ন করবে, সেখানে বলা হয়েছে যে প্রয়োজনীয় তথ্য গাণিতিক সূত্র সহ গ্রহণযোগ্য উত্তর। এখন গাণিতিক সূত্র তাহলে কোথায় পাবো? এই জন্য আমরা একটু হিপোক্রেসির আশ্রয় নিব যে আমরা যা আছে সেইভাবে। এখন যেহেতু ওখানে বলা হয়েছে আমাদের কিছু করার নেই, প্রশ্নটা আসলে অ্যাসেসমেন্ট করতে যে নির্দেশনা দেওয়া হয়েছে প্রশ্নটা ভুল না, হ্যাঁ প্রশ্নটা ভুল না, কিন্তু প্রশ্নটার জন্য অ্যাসেসমেন্টের জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে, ছাত্রছাত্রীদের অ্যাসেসমেন্টের জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা সঠিক নয়। যদি সেই নির্দেশনার আলোকে আমরা এটা ব্যাখ্যা করতে চাই তাহলে আসলে আমরা একটা হিপোক্রেসির মতো একটা অবস্থা যে আমরা যা ধরে সূত্র বের করলাম সেটি দিয়েই আবার এটা প্রমাণ করলাম। ঠিক আছে, এটি আসলে হয় না। তারপরেও এখন যেহেতু বলা হয়েছে তোমাদের কিছু করার নেই, আমাদের কিছু করার নেই, এটা চেঞ্জ হবে বলেও আশা করি না। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমরা জানি যে সর্বোচ্চ বিন্দুর উচ্চতা আমরা জানি এভাবে লিখতে পারি। আমি পার্সোনালি এভাবে লিখতে পারি, সবাই এভাবেও লিখছে আমি দেখেছি যে ভি নট স্কোয়ার বাই 2g। তো এটাকে আমরা লিখতে পারি যে 20 স্কোয়ার ভাগ 2g। হ্যাঁ, এটাকে লিখতে পারি
যদি এটা হয় 400, 400কে 2 দিয়ে ভাগ করলে হয় 200, তাহলে 200/g এভাবে লিখতে পারি। আর এখন যদি আমি g এর মান বসিয়ে দেই 20 ভাগ 9.8, তাহলে আমরা লিখতে পারি 24082 মিটার। এটা হলো সর্বোচ্চ উচ্চতা। হ্যাঁ, এটা হলো আমাদের সর্বোচ্চ উচ্চতা, মানে কতটুকু উচ্চতায় সে উঠবে। এই উচ্চতার বস্তুটির বেগ হবে কত, সেজন্য আমরা আরেকটা সূত্র ব্যবহার করতে পারি। আরেকটা সূত্র আমরা জানি যে গতির সূত্র, সেটি হলো ভি স্কয়ার ইকুয়াল ভি নট স্কয়ার মাইনাস 2gh। সর্বোচ্চ উচ্চতায় যদি ওঠে তাহলে তার শেষ বেগ কত সেটি আমরা বলি যে সর্বোচ্চ উচ্চতা এইসে তার শেষ বেগ ভি হলে, এগুলো তোমরা এইভাবে লিখে নেবে, সর্বোচ্চ উচ্চতা এইসে তার শেষ বেগ ভি হলে এটা। তো এটাকে আমরা বলি 20 স্কয়ার মাইনাস 2g, এইস এর মান কত এটা বসাই দিই তাহলে হয় আমার আর 20/g, তাহলে হয় 400, আর এখানে জি জি কাটা যায়, একটাও থাকে -400, তাহলে হলো 0 মিটার পার সেকেন্ড। আর সর্বোচ্চ উচ্চতার বেগ কত এভাবে আমরা বের করতে পারি যে বলটির বেগ 0 মিটার পার সেকেন্ড। আসলে ব্যাপারটি হলো এই যে সূত্রটি আনা হয়েছে, এটা আসলে এইখান থেকেই আনা হয়েছে। তো এইখান থেকে যে সূত্রটা আনা হয়েছে সেইটার সাহায্যে নির্ণয় করে যদি আবার এখানেই বসাই, সেটি একটু হয়ে যায়। তারপর আমাদের কিছু করার নেই, যেহেতু এভাবে চেয়েছে যে তোমাদের গাণিতিক সূত্র লাগবে এবং তথ্য লাগবে এবং এর সাহায্যে এটা প্রমাণ করতে হবে, এই জন্য আমরা এটা এভাবেই করলাম। কেমন? আচ্ছা, এরপরে একটা বলি। এরপরে বলছে ওই বিন্দুতে ত্বরণ কত। ওই বিন্দু বলতে বোঝা যায় যে সর্বোচ্চ বিন্দুতে ত্বরণ কত। ওই বিন্দুতে ত্বরণ কত মানে হলো সর্বোচ্চ বিন্দুতে ত্বরণ কত। তো সর্বোচ্চ বিন্দুতে ত্বরণ কত সেক্ষেত্রে বলছে যে গাণিতিক সূত্র উপস্থাপন করো এবং গাণিতিক সূত্র সহ গ্রহণযোগ্য উত্তর উপস্থাপন করো। এখানেও তোমাদের বলে দেই যে আমরা পূর্বেই যেটা করলাম যে ত্বরণ জি এর একটি মান বসিয়ে দিছি, সেটা হলো 9.8। হ্যাঁ, যদি আমরা এই মানটা নিজে নিজে না ধরে নেই যে এটার মান 9.8, তাহলে আসলে এই মানটা কখনোই বের করা যাবে না। ঠিক আছে, তো এটিও ওই আগেরটার মতোই ক্ষয়ের মতোই বলতে হয় যে কোশ্চেনটা ভুল না, কিন্তু কোশ্চেনটার যে অ্যাসেসমেন্ট করতে বলা হয়েছে যে গাণিতিক সূত্র সহ গ্রহণযোগ্য উত্তর উপস্থাপন করো, এটি হলো ভুল। ঠিক আছে, এখানে আমরা ব্যাখ্যা করতে পারতাম যে স্বল্প দূরত্বের মধ্যে আমরা জিটাকে কনস্ট্যান্ট ধরি, যে কারণে এই সর্বোচ্চ বিন্দুতেও যা জি হবে নিচেও ঠিক একই জি হবে এবং জি এর পরিমাণ হবে এত। এটি আমরা সূত্র না বলে, গাণিতিক সূত্র না বলে আমরা যেটি করতে পারতাম আমরা ব্যাখ্যা করে বলতে পারতাম। যেহেতু এখানে তোমাদের যদি পারদর্শিতা মাত্রা এখানে 1 এবং 2 রাখা হয়েছে, বলা হয়েছে গাণিতিক সূত্র উপস্থাপন করলে পাবে শুধুমাত্র 1, আর যদি গ্রহণযোগ্য উত্তর উপস্থাপন করো গাণিতিক সূত্র সহ তাহলে পাবে 2। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের আর কিছু করার নেই। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সর্বোচ্চ বিন্দুতে উঠতে সময় কত, প্রথমে আমরা সেটি নির্ণয় করি। যে আমরা জানি সর্বোচ্চ বিন্দুতে উঠতে সময়, আমরা জানি সর্বোচ্চ বিন্দুতে উঠতে সময় টি, সেটি হলো v0/g সমান সমান 20/g। হ্যাঁ, সমান সমান কত, এটার মান যদি আমি 9.8 বসাই, 20 ভাগ 9.8, তাহলে আমি পাবো 2.0408। ঠিক আছে, আবার আমি খ নং থেকে কি পেয়েছিলাম, খ নং হতে পেয়েছিলাম এইচ এর মান এত 82 মিটার। ঠিক আছে, তো এখন আমি সেটা বসাতে পারি এইচ ইকুয়াল ভি নট টি সর্বোচ্চ বিন্দুতে উঠতে সময় মাইনাস হাফ অফ জি টি স্কয়ার, এটা বসাতে পারতাম, বা ভি নট স্কয়ার ইকুয়াল ইউ নট ভি স্কয়ার ইকুয়াল ভি নট স্কয়ার মাইনাস 2g এখানে বসাইতে পারতাম, বা ভি ইকুয়াল ভি নট মাইনাস এটি এখানে বসাতে পারতাম, যে কোনো একটা বসালেই হবে। ঠিক আছে, তো এখানে বসাই। দেখো এখানে যে আমি টি এর মান পেয়েছি সেখানে আমার জি এর মান বসাতে হয়েছে, আমি যে এইচ এর মান পেয়েছি সেখানে আমার জি এর মান বসাতে হবে। আবার সেই জি যদি আমি নির্ণয় করি তাহলে তো এই মানই আসবে, যে মান বসিয়েছিলাম সেই মানই আসবে। তো এখানে এটি কেন গাণিতিক সূত্র সহ দিতে হবে, কেন এটি ব্যাখ্যা করা যাবে না, হ্যাঁ এইরকম নির্দেশনা কেন দেওয়া হলো সেটি আসলে আমরা জানি না, কেউই জানি না।
তাহলে এখান থেকে আমরা জি এর মানটা কি বলতে পারি? জি এর মানটা বলতে পারি 2 ভি নট টি মাইনাস এইচ ভাগ হলো টি স্কয়ার। তো আমরা যদি মানগুলো বসাই, 2 ভি নট এর মান 20 ইনটু টি এর মান হলো 2.0408। দেখো আমি যেভাবে করে গেছি তোমাদের যে সেভাবেই করতে হবে সেটি না, এটি অন্যভাবেও তুমি অন্য সূত্র ইচ্ছা করলে, আমি বললাম যে 3টা সূত্রই তুমি এখানে বসাতে পারো, তুমি ইচ্ছা করলে যে কোনো সূত্র বসিয়ে এটি করতে পারো, যাতে অন্যের সাথে এটা হবে এত মিটার পার সেকেন্ড স্কয়ার, অন্যের সাথে মিলে না। তো ওই বিন্দুতে ত্বরণ কত সেটি আমরা নির্ণয় করলাম, সেটি হলো এত মিটার পার সেকেন্ড স্কয়ার। কেমন? আচ্ছা, এই খ এবং গ এই দুইটা প্রশ্নই একটু ঝামেলা ছিল, অন্য প্রশ্নগুলো আমাদের আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্রশ্ন হয়েছে। আমরা ঘ নাম্বার প্রশ্নটি বলতে পারি। ঘ নাম্বার বলছে ওইখানে, মানে ওই সর্বোচ্চ বিন্দুতে, ওইখানে বলতে কি বোঝায়? সর্বোচ্চ বিন্দুতে ক্রিকেট বলটির উপর ক্রিয়ারত, ক্রিকেট বলটির উপর ক্রিয়ারত মোট বল কত? মোট বল কত, মানে সর্বোচ্চ বিন্দুতে বলটির উপর ক্রিয়ারত মোট বল কত? তো এটি আমাদের আমরা বলবো যে দেওয়া আছে কি, বলের কথা যেহেতু বলছে, ভর বল বা ক্রিকেট বলটির ভর ইকুয়াল 400 গ্রাম সমান সমান 0.4 কেজি, আর হলো জি ওই বিন্দুতে সর্বোচ্চ বিন্দুতে জি পেলাম কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং এফ ইকুয়াল কত? এম জি ত্বরণ, তাইলে 0.4 গুণ 9.8 সমান সমান কত হয়? সমান সমান হয় 3.92 নিউটন। তাহলে সর্বোচ্চ বিন্দুতে তার বল হলো 80। আচ্ছা, এবার আমরা ও নং নিয়ে আলোচনা করি। ওতে প্রথমেই যে আমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে, অ্যাসাইনমেন্টের প্রথমেই একটা চিত্র দেওয়া আছে। চিত্রটি হলো এরকম, এরকম একটি চিত্র দেওয়া আছে। তো চিত্রটিতে যেটি বলা আছে যে এটি হলো 1.5 কেজি, তারপর এরকম দেয়া আছে, এখানে আরেকটি দেয়া আছে। তো এটি আমাদের বলা হলো 2 কেজি, এটির ভর বলা হলো 2 কেজি। ঠিক আছে, তো এইরকম দুটি দেয়া আছে, এটার সাথে লাগানো বিষয় দেওয়া নাই, যাক যেভাবে দেয়া আছে এভাবে দেয়া আছে। এখানে আমার একটি কপিকল দেয়া আছে, একটা কপিকল দেয়া আছে। তারপর ও নম্বরে যেটি বলেছে সেটি আমরা একবার লিখে ফেলি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ও নম্বরে বলা হয়েছে যে ও নম্বরে বলা হয়েছে ফিগার, এটার নাম হলো ফিগার 1, এটার নাম হলো কি? ফিগার 1। বলা হয়েছে ফিগার 1-এ 1.5 কেজি ভরটি একটি টেবিলের উপর, একটি টেবিলের উপর, আশা করি দেখা যাচ্ছে, স্থির অবস্থানে আছে, স্থির অবস্থানে আছে। আচ্ছা, তাহলে এই ভরটি এখানে স্থির অবস্থানে আছে। যদি এই ভরটি স্থির অবস্থানে থাকে তাহলে কি হবে বলতো? এটার উপর দুটো বল ক্রিয়া করবে স্থির অবস্থানে থাকার জন্য। একটি হলো নিচের দিকে, সেটাকে আমরা বলি ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল m1g, তোমরা জানো এটি কি। আর একটি হলো টেবিল কর্তৃক এটার উপর, সেটাকে বলি আমরা প্রতিক্রিয়া বল। যেহেতু স্থির অবস্থানে আছে তাহলে এই ভর দুটো পরস্পর সমান হবে, অর্থাৎ সে যদি টেবিলের ভিতর ঢুকে না যায় তাহলে এই প্রতিক্রিয়া বল W1 এর সমান, তাই তো? আচ্ছা, এরপর বলা হলো 2 কেজি ভরের আরেকটি বল, 2 কেজি ভরের
আরেকটি ভর। আরেকটি ভর একটি অসম্প্রসারণশীল, একটি অসম্প্রসারণশীল সুতা দিয়ে ঝুলানো হলো। তাইলে এই যে ভরটি এটা অসম্প্রসারণশীল সুতা দিয়ে ঝুলানো হলো। তাহলে এই ভরটির এই বরাবর নিচের দিকে একটি বল কাজ করবে, সেটা হলো W2 = M2G। ঠিক আছে, একটি বল এদিকে কাজ করবে, W2 = M2G। এবং সাথে সাথে এটাও খেয়াল রাখো, এই সুতাটি অসম্প্রসারণশীল। আসলে শুধু অসম্প্রসারণশীল না, যদি অন্য কিছু না বলে দেয়, আমরা এখানে চারটা জিনিস কনসিডার করি। একটা হলো সুতার ভর নেই, সুতাটি অসম্প্রসারণশীল। এরপর হলো এই যে কপিকলের ভর নেই, কপিকল এবং সুতার মধ্যে কোনো ঘর্ষণ বল নেই। যদি এই চারটার কোনো কিছু বলে না দেয় কোশ্চেনে, তাহলে আমরা ধরে নেব যে এই চারটা কনসিডারেশন, আমরা এটা হলো প্রচলিত মত, প্রচলিত ধারণাই হলো এরকম যে আমরা এই চারটে কনসিডারেশন ধরবো। এটা হলো আদর্শ অবস্থা। সেটি হলো কি, একটা হলো সুতাটি অসম্প্রসারণশীল, সুতার কোনো ভর নেই, কপিকল ভর নেই, কপিকলের কোনো ভর নেই, এবং কপিকল এবং সুতার মধ্যে কোনো ঘর্ষণ বল নেই, যদি এই চারটার কথা না বলে দেয়। আচ্ছা, এখন কি বলছে আর একটু দেখি। টেবিল ও 1.5 কেজি ভরের মাঝে ঘর্ষণ গুণাঙ্ক 0.2। তাহলে টেবিল এবং এইটার মাঝে ঘর্ষণ গুণাঙ্ক 0.2, অন্য কোনো ঘর্ষণ নেই। তো যেহেতু এটা অসম্প্রসারণশীল সুতা দিয়ে টানা হলো, সুতরাং সাথে সাথে এই সুতার উপর একটা টান বল ক্রিয়া করবে। হ্যাঁ, এটা এদিকে এবং এটা এদিকে। ঠিক আছে, এই সুতার একটা টান বল এটার উপর ক্রিয়া করবে এবং এই সুতার একটা টান বল এটার উপর ক্রিয়া করবে, দুইটাই সমান এবং সেটি হলো টি। এখন খেয়াল করো যে M2 এটা হলো M1 এর চেয়ে বড়, M2 এর মান হলো M1 এর চেয়ে বড়। ফলে এই সুতাটা নিচের দিকে, মানে এই যে টোটাল সিস্টেমটা এটা নিচের দিকে গতিশীল হবে। আমরা মনে করি এ ত্বরণে গতিশীল হলো, কি ত্বরণে? তাহলে সব জায়গায় এ ত্বরণে গতিশীল হবে, এ ত্বরণে গতিশীল হলো। এ ত্বরণে যদি গতিশীল হয়, তাহলে এই যে এই ভরটি যেহেতু এ ত্বরণে গতিশীল, তাহলে এখানে এক ক্রিয়াশীল বল F1 ইকুয়াল হবে M1A, সেটি হবে এই দিকে। এবং এই ভরটির উপর যে ক্রিয়াশীল বল সেটি হবে F2 ইকুয়াল M2A, এই দিকে, যেহেতু সে এ ত্বরণে গতিশীল। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা বলতে পারি যে M1 এ, তোমরা এটা একেবারে ডিটেইলস বলবা যে এই টিটা কোন দিকে কাজ করতেছে, বাম দিকে, এই টিটা কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে, M2 জিটা নিচের দিকে কাজ করতেছে, M1 জিটা নিচের দিকে, আরটা উপরের দিকে, আবার এই M2A এটা নিচের দিকে, এই সব কিছু বলবা। ও আরো একটা ব্যাপার আছে যে এখানে একটা ঘর্ষণ বল কাজ করবে, যেহেতু এদের ভিতরে একটা ঘর্ষণ আছে, এই তল এবং এটার ভিতরে একটা ঘর্ষণ আছে, তাহলে ঘর্ষণ বলটা আমরা বললাম F কে, সেটা করবে ওই দিকে। তাইলে এখন আমরা বলি যে M1 ভরের উপর ক্রিয়াশীল মোট বল বা নিট বল, মোট বল কত হবে বলতো? F ইকুয়াল M1A। সেটা হবে কি, দেখো, এটা যেহেতু M1 এটা এই দিকে গতিশীল, তাইলে এখানে টিটা বড়, T মাইনাস FK, T মাইনাস FK হবে। ঠিক আছে, এটাকে আমরা 1 নং সমীকরণ দেই। আবার আমরা বলতে পারি F2 ভরের উপর ক্রিয়াশীল মোট বল, সেটি হলো F2 ইকুয়াল M2A, সেটি হবে কি, এই ক্ষেত্রে W2 টা বড় হবে, W2 মাইনাস T, এটা হলো 2 নং ইকুয়েশন। তো এখান থেকে আমরা T এর মানটা বের করে নেই। T এর মান, T টা এই পাশে নিয়ে আসলে
W2 মাইনাস M2A। W2 এর মান জানি আমরা M2G মাইনাস M2A। এটাকে আমরা 3 নং ইকুয়েশন দিলাম। আচ্ছা, এখন আবার 1 নং থেকে কি পাবো দেখো, 1 নং এ T এর মান বসাও, তাহলে M1A সমান সমান T এর মান কত, M2G মাইনাস M2A মাইনাস FK। এখন আমরা কি জানি, আমরা জানি, এটা তোমরা জানো না সবাই, মিউ ঘর্ষণ গুণাঙ্ক, মিউ ইকুয়াল কত, FK বাই প্রতিক্রিয়া বল R। তাহলে FK ইকুয়াল কত, মিউ R, R মানে কত, M1G, R ইকুয়াল M1G, এটা আমরা সবাই জানি। কিন্তু এই এত জানার পরেও যে সমস্যাটি হলো, যে নেটে আমি দেখেছি এটা R এর পরিবর্তে T লিখেছে, T হলো টান বল T, আসলে এটি T হবে না, এটি R হবে, হ্যাঁ এটি হবে R। তাহলে আমরা এখানে বলতে পারি M2টা এই পাশে নিয়ে আসি আমি, M2 এটা, তাহলে আমি বলতে পারি M1A প্লাস M2A সমান সমান M2G মাইনাস মিউ M1G। তাহলে এখানে M কমন যায়, থাকে M1 প্লাস M2, এখানে G কমন যায়, থাকে M2 মাইনাস মিউ M1। তাহলে A ইকুয়াল কত, G M2 মাইনাস মিউ M1 ভাগ হলো M1 প্লাস M2। এই মানটা এখানে বসিয়ে দিই। G এর মান হলো 9.8, M2 এর মান হলো 2, 0.2 গুণ 1.5 ভাগ হলো 1.5 যোগ 2, এর মান আসে কত, 4.76 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ভরদ্বয়ের ত্বরণ কত, 4.76 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভরদ্বয়ের ত্বরণ কত, 4.76 মিটার পার সেকেন্ড স্কয়ার। সেকেন্ড যে কথাটি বলছে সেটি হলো, ও এখানে কোশ্চেনটাই লিখি নেই আমি, অঙ্কটা করে দিয়েছি যদিও, তবু কোশ্চেনটা লিখি নেই। কোশ্চেনটা জানতে চেয়েছিল যে ভরদ্বয়ের ত্বরণ কত, ভরদ্বয়ের ত্বরণ কত, তাহলে সেটি আমরা বুঝে ফেললাম যে ভরদ্বয়ের ত্বরণ কত সেটি বের করতে বলেছে। আমি ইকুয়েশনগুলো ডেরাইভ করলাম এবং ইকুয়েশন থেকে বের করলাম। এর সেকেন্ড অংশটা খুব গুরুত্বপূর্ণ, যেটিও আমি দেখেছি যে সদুত্তর খুব কম পাওয়া গেছে। সুতাটি অসম্প্রসারণশীল হলে, অসম্প্রসারণশীল হলে, তোমার অসম্প্রসারণশীল না হলে, এটা তো আছেই, অসম্প্রসারণশীল না হলে তোমার উত্তরের কি পরিবর্তন হতো, কি পরিবর্তন হতো। এক্ষেত্রে আমি সবগুলাই বলি যে বিবেচনা যেগুলো করলাম সেগুলো কেন কেন করলাম, তাহলে তোমরা এটা বুঝতে সহজ হবে। প্রথমে আমি বলি যে সুতাটিকে কেন মাসলেস বলা হয়, কেন ভরহীন বলা হয়, ভর নেই বলা হয়, কারণ একটা সুতা গঠিত হয় এরকম অসংখ্য অ্যাটম দিয়ে। হ্যাঁ, যখন এই সুতাটি এইটা দ্বারা একটা টান অনুভব করবে, তখন এই অ্যাটমটি, মনে করো এটা দিয়ে টান অনুভব করলো, তাহলে এ এর পাশে অ্যাটমকে টানবে, এ তার পাশে অ্যাটমকে টানবে, এবং এটি হলো আন্তঃআণবিক বল, যে আন্তঃআণবিক বলের মাধ্যমে একটা আরেকটাকে টানবে, এবং এটি থেকেই সুতার টানের উৎপত্তি। বুঝতে পেরেছো, এটি ঠিকই সুতার টানের উৎপত্তি। এই আন্তঃআণবিক বলের কারণে এই যে টান বল, এই টান বল সর্বত্র সমান হবে না, ভিন্ন ভিন্ন হবে। কারণ এই অ্যাটমটাকে যে বলে টানবে, এই অ্যাটমটাকে সেই বলে টানবে না। হ্যাঁ, এই অ্যাটমটা এরকম, মানে এই যে টান বলটা আস্তে আস্তে যখন সরিয়ে যাবে, এটা আস্তে আস্তে ক্ষয় হবে, যে কারণে এই সুতার সর্বত্র একই টান অনুভব হবে না, যে কারণে আমরা সুতাটাকে ভরহীন ধরি। ভরহীন হলে কি হবে, যে সুতার এই প্রান্তেও যে টান, এই প্রান্তেও সেই টান, এই জন্যই আমরা সব জায়গায় একই টান নিতে পেরেছি। একই কারণে আমরা কপিকলটাকেও ভরহীন ধরি। 2 নম্বরটা হলো, 3 নম্বরটা হলো কপিকল এবং সুতার মধ্যে যে ঘর্ষণহীনতা বলি, এই ঘর্ষণহীনতা থাকলেও এই যে নিট বলটা আছে, এই নিট বলের পরিমাণ কমে যাবে, যে কারণে এটাকে ঘর্ষণহীন ধরি। ফোর্থ যেটি, সেটি হলো অসম্প্রসারণশীল কেন ধরি।
অসম্প্রসারণশীল ধরি এই জন্য, তোমরা খেয়াল করলেই দেখবে। আমি একটা স্প্রিং দেখাই আগে, তারপর তোমরা তাহলেই বুঝবে। এই একটা স্প্রিং আছে, স্প্রিংটার সাথে কোনো ভর নাই, স্প্রিংটা এরকম আছে। যদি স্প্রিংটাকে ভর দাও তাহলে কিন্তু স্প্রিংটা এরকম হয়ে যাবে। তো এখানে কিন্তু ভর ছিল না, এখানে ভর আইছে, কতটুকু আসছে a। তো আমরা জানি f ইকুয়াল kx, এই সূত্র অনুসারে, বা আমরা বলতে পারি a প্রপোর্শনাল টু x, এই সূত্র অনুসারে এখানে ত্বরণ হয়। মানে এই তারের যেখানে যতটুকু x সেই অনুসারে হবে ততটুকু ত্বরণ। এখানেও যদি তুমি ভর দাও, এখানেও যদি তুমি এই সুতাটি সম্প্রসারণশীল হতো, তাহলে এই ভরটা এখানে না থেকে বরঞ্চ এখানে আসতো, তখন এইখান থেকে এই পর্যন্ত x হতো, এবং এর ত্বরণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতো। হ্যাঁ, এই টানটা তো আর এখানে অনুভব হতো না, এই পুরোটাই টানটা অনুভব হতো। অতএব সুতার সব জায়গাতেই ত্বরণ ভিন্ন ভিন্ন হতো। ঠিক আছে, এই যে আমরা ভিন্ন ভিন্ন ত্বরণ যাতে না পাই, এই জন্য সুতাটিকে অসম্প্রসারণশীল ধরা হয়। তাহলে সুতাটিকে যদি অসম্প্রসারণশীল না হলে, মানে সম্প্রসারণশীল হলে কি হতো, আমরা এক কথায় উত্তর কি দিব, আমরা উত্তরটা লিখবো এরকম যে সুতাটি যদি সম্প্রসারণশীল হতো তাহলে এটি একটি সম্প্রসারণশীল স্প্রিং এর মতো কাজ করত, ফলে সুতার সব জায়গায় একই রকম ত্বরণ পাওয়া যেত না। এই অবস্থা এড়ানোর জন্য আমরা সুতাটিকে অসম্প্রসারণশীল ধরে নিই। কেমন? আচ্ছা, এরপরে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমাদের খুব সহজ, এবং এটি আমি না করালেও পারি। তারপর যেহেতু আলোচনা করেছি এই জন্য একটু করিয়ে দিই। পরেরটা বলছে সুতার টান কত। তো সুতার টান কত, এখানেও গাণিতিক সহ সূত্র লিখতে হবে। তো আমরা a ইকুয়াল পেলাম, আমরা সুতার টান একসাথে লিখে দিই। 3 নং সমীকরণ থেকে জানি যে m টু g মাইনাস m টু a। তাহলে m টুর মান হলো 2 কেজি 9.8 মাইনাস m টুর মান হলো 2 কেজি, আর এটার মান পেলাম 4.76, এটা হবে আমাদের 10.08 নিউটন। এটাই হলো আমাদের সুতার টান। আচ্ছা, 3 নম্বরটা বলছি কি, এটাও আমাদের সহজ। তারপরও যেহেতু আমি করেছি এই জন্য তোমাদের করে দিই। 3 নম্বরটা বলা হয়েছে যে 2 কেজি ভরের সরণ বনাম সময়ের গ্রাফ আঁকো। 2 কেজি ভরের সরণ বনাম সময়ের গ্রাফ আঁকো। তো সেক্ষেত্রে আমরা যেটি করব, প্রথমে তো লিখব 2 কেজি ভরটি প্রথমে স্থির ছিল, সেক্ষেত্রে এটা লিখবে অবশ্যই মিটার পার সেকেন্ড। আর আমরা জি এর মান জানি 9.8, আর আমরা এ এর মান জানি 4.76, হ্যাঁ, এম এর মান জানি 2 কেজি। ঠিক আছে, এগুলো তো লিখলামই। এরপর আমরা লিখবো এস ইকুয়াল, আমরা যেটি জানি এস ইকুয়াল ভি নট টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তো ভি এর মান হলো 0 ইন্টু টি প্লাস হাফ অফ এ এর মান হলো, এগুলো লাগবেও না, তাহলে জি লাগবে না, এম লাগবে না। এ এর মান হলো 4.76 টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এস ইকুয়াল কি পাবে, 2.38 টি স্কোয়ার। কেমন, এটু পাবে। তখন আমরা যেটি করব যে এটা একটা প্যারাবোলার ইকুয়েশন, এটা দেখলেই বোঝা যায় এটা স্কয়ারের সাথে সম্পর্ক আছে, প্যারাবোলার ইকুয়েশন। তখন আমরা একটা ছক আঁকতে পারি, বা যখন t ইকুয়াল 1 t ইকুয়াল 2 এরকমও লিখতে পারি। t হলো সেকেন্ড, আর হলো s হলো মিটার। তারপর t এর মান যখন 0 s এর মান 0, t এর মান যখন 1 তখন s এর মান 2.38, t এর মান যখন 2 তখন 2 দুগুণে 4 গুণ এটা, সেটা হয় 9.52, আর t এর মান যখন 3 তখন 3 3 9 গুণ এটা হয় 21.42। আচ্ছা, তখন আমরা এখন যদি গ্রাফ আঁকি, গ্রাফটা হবে এরকম। আমরা এদিকে নেব t এর মান, এটা হলো 0 0 বিন্দু, t এর মান নিলাম 1 2 এবং 3। ঠিক আছে, এটা নিলাম। আর এদিকে আমরা 2 2 করে নেই, 2 4 6 8 10 12 14 16 18 20 22, 2 4 6 8 10 12 14 16 18 20 22 এরকম নিলাম। এটি হলো এস মিটার এককে। ঠিক আছে, এভাবে আমরা নিলাম। এখন আমরা মার্কগুলো দেখি। প্রথমটা হলো তো এটা 0 0 1 2.38, তাহলে এই বিন্দুটা। দ্বিতীয়টা হলো কি 9.52, তাহলে এই বিন্দুটা 2, আর 9.52 তৃতীয় হলো 3 21.42,
তাহলে এটা 3 21.4। তখন যদি আমরা গ্রাফ আঁকি এরকম ওই আঁকা আঁকি যা হলো এরকম একটা গ্রাফ চলে যাবে, ঠিক আছে। এটা একটা প্যারাবোলিক গ্রাফ। এইভাবে আমরা একটা গ্রাফ আঁকবো। আর তোমরা ইচ্ছে করলে এই গ্রাফের বর্ণনা দিতে পারো এভাবে যে ডান পক্ষে টি নিলাম, বাম পক্ষে মানে এক্স অক্ষ বরাবর টি, ওয়াই অক্ষ বরাবর এস নিলাম, এরপর এই বিন্দু প্লট করলাম, গ্রাফ আঁকলাম। গ্রাফে দেখা যাচ্ছে যে টি বৃদ্ধির সাথে সাথে এস বৃদ্ধি পাচ্ছে এবং বর্গাকারে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। লিখলেও হবে এবং না লিখলেও হবে, ঠিক আছে। কারণ আমাদের যে মূল্যায়ন নির্দেশিকা দেওয়া আছে সেখানে এটা বলা হয় না, বলছে শুধুমাত্র গ্রাফ অঙ্কন করতে পারলেই হবে সঠিকভাবে। যদি উপাত্তগুলো বের করে গ্রাফ অঙ্কন করতে পারো তাহলেই তোমাকে অতি উত্তম বলে বিবেচনা করা হবে, আর তোমাকে মূল্যায়ন নির্দেশন যে মাত্রা আছে সেখানে 4 দেওয়া হবে। তো এটা ছিল আমাদের আজকের আলোচনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।